দর্শক আমন্ত্রণ আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ইভালি সৌজন্যে বিদ সংলাপ অনুষ্ঠান। দর্শক আপনারা জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু জাতীয় সংসদে অর্থমন্ত্রী 6,03,000 কোটি টাকার বড় বাজেট উপস্থাপন করেছেন যা আগামী অর্থ বছরের জন্য। সেই বাজেট ঘিরে কিন্তু বিভিন্ন মহলের বিভিন্ন রকমের আসলে মতামত পাওয়া যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি ব্যবসায়ী চেম্বারগুলো এবং কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানও কিন্তু তাদের মতামত দিয়েছে বাজেট ঘিরে। বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাটিকে সবাই ধরছে সেটি হচ্ছে নতুন করে বিনিয়োগ বাড়ানো এবং তার সাথে কর্মসংস্থান তৈরি করা। কারণ মহামারী করোনায় কিন্তু অনেকেরই কর্মসংস্থান আসলে কেড়ে নিয়েছে। সেই কর্মসংস্থানগুলো এই অর্থ বছরে ফিরিয়ে নিয়ে আসতে অর্থমন্ত্রী তার বাজেটে আসলে কি রেখেছেন সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে। তবে আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শামস মাহমুদ, তিনি সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান, তিনি সিনিয়র রিসার্চ ফেলো সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানাত আলী, তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক। আমরা তাদের সঙ্গে আলোচনা যাব দর্শক। তবে যাবার আগে হাতে থাকা একটি প্রতিবেদন দেখে আসব। বাজেটে আসলে সরকারের যেই কর্মসংস্থান পরিকল্পনা তা নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামানের তৈরি। দেশের অভ্যন্তরীণ উৎপাদনের চাকাকে সচল রাখতে নানা করছাড় ও প্রণোদনা দিয়ে 6,03,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ব্যবসাবান্ধব বাজেটের মাধ্যমে ব্যবসায়ীরা উৎপাদনে গেলে মিটবে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, এমন আশার কথাও জানিয়েছেন আহম মুস্তফা কামাল। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানে কি ধরনের কৌশল নেওয়া হচ্ছে সেদিক লক্ষ্য রেখে সরকারের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বেশ কিছু কৌশলের কথা তুলে ধরেছে অর্থ বিভাগ, যেখানে বলা হয়েছে অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রকল্পের মাধ্যমে প্রায় 8.5 লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হবে আসছে অর্থ বছরে। এছাড়া দেশের বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে 4.25 লাখ, যা কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে মত পরিকল্পনা মন্ত্রীর। অবশ্যই কর্মসংস্থান নতুন আসতে বাধ্য, কারণ ইকোনমিটা এক্সপান্ড করছে, এটা তো অস্বীকার করার ব্যাপার নাই। আমরা হয়তো বলছি আগে 7-8% কাছাকাছি চলে গেছিলাম, এবার 4-5 নেমেছি, এবার আমরা টার্গেট করছি 7 ভাগ। এখানে যেটা কর্মসংস্থান হবে সেটা হলো শিক্ষিত বেকারদের জন্য এবং যাদের কিছু টেকনিক্যাল স্কিল আছে তাদের কর্মসংস্থান। সেটাও যদি হয় সেটা কিন্তু অর্থনীতিতে একটা বড় অবদান রাখবে। আসছে বাজেটে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাংক, PKSF ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় সরকার ঋণ বিতরণ করতে চায় 4,700 কোটি টাকা। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির বড় চ্যালেঞ্জ বাজেটে ঘোষিত শিল্প খাতে নীতি প্রণোদনার সুফল বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা। আলটিমেট সমাধান হলো ভ্যাকসিনেশনের কাজ। সেটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে অর্থনীতি আবার সচল থাকবে এবং কন্টিনিউয়াসলি সচল থাকবে এবং সেই ক্ষেত্রে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ইনফর্মাল খাত, কৃষি খাত বা কৃষি সংশ্লিষ্ট খাতে কিন্তু প্রচুর নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে। সেখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক কারণে এরা অনেকে যেতে চান না। হিসাব বলছে দেশে প্রতি বছর প্রায় 20 লাখ লোক কর্মবাজারে প্রবেশ করেন। যদিও মহামারী করোনায় বেকার হয়েছেন প্রতি 4 জন যুবকের 1 জন, যা প্রায় 27.5%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টে দেখছিলাম অনেক কিছু উঠে এসেছে সেই রিপোর্টে। আমরা এবার আলোচনায় ফিরতে চাই। শুরুতে এই ব্যবসায়ী নেতা যিনি রয়েছেন তার কাছে একটু আসতে চাই। জনাব শামস মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বেশ সংলাপ অনুষ্ঠানে। নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ ধরে, রিপোর্টটিও দেখছিলেন আশা করি। সেই রিপোর্টে যে কথাটি বলা হচ্ছে, সরকার চাচ্ছে আগামী অর্থ বছরে 10 লাখ মানুষের নতুন করে কর্মসংস্থান তৈরি করতে। যদিও রিপোর্টে যেটি বলা হলো 20 লাখ, আমাদের বিভিন্ন রিপোর্টে দেখি আরও বেশি, কোথাও কোথাও 25, 26 বা 27-28 লাখ পর্যন্ত বলা হয় প্রতি বছর কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে। এর মধ্যে সরকারি, বেসরকারি, দেশের বাইরে সব মিলিয়ে যাওয়ার পরও একটি বড় অংশ থেকে যাচ্ছে বেকার। জনাব শামস মাহমুদ, আপনি কি মনে করেন যে আসলে এই বাজেটে, এই মহামারীর সময়ের বাজেটে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে যে উদ্যোগগুলো আপনি দেখেছেন তা কি আপনার কাছে পর্যাপ্ত মনে হয়েছে কিনা? জিনিস কিন্তু উঠে আসছে যে স্বাস্থ্যবিধি মানে স্বাস্থ্য খাতের ধরেন ভ্যাকসিনেশন ইজ আ বিগ ইস্যু। আপনার বাজেটের সাথে কিন্তু একটা জিনিস আমার লিঙ্ক করতেই লাগবে। আপনার সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে গতকাল, যেটা দেখলাম যে 25 লাখ করে প্রত্যেক মাসে ভ্যাকসিনেশনের মানে করবে। আপনি যদি 25 লাখ লোককে প্রত্যেক মাসে ভ্যাকসিনেশন করেন,
সবাইকে ভ্যাকসিনেশন আনতে আপনার 4 থেকে 5 বছর লাগবে। তো আমি এখন যে ইনভেস্টমেন্টের কথা আপনারা বলছেন, হ্যাঁ সরকার যারা বলছে ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট কি জন্য করবো এখন টাকা? কারণ আমি ইনভেস্টমেন্ট করলাম, আমি নতুন একটা বিজনেস সেট আপ করলাম, আমার সবার ভ্যাকসিনেশন হয় নাই, তারপরে লকডাউনে আবার যাবে, তারপর স্টিমুলাস প্রোগ্রামের যে বাস্তবায়ন আমরা দেখেছি, ঠিক করে আমি অ্যাক্সেস টু ফান্ড পাচ্ছি না, সবকিছু নিয়ে কিন্তু জিনিসটা একটু হ্যাপাজার্ড দিয়ে আছে। আর যে বাজেট যেটা দেওয়া হয়েছে, এখানে একটা জিনিস আমি বলবো যে হ্যাঁ, এখানে সরকার কর্পোরেট ট্যাক্স কিছুটা কমিয়েছে, লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি, কিন্তু আপনি যখন এমপ্লয়মেন্ট জেনারেশন, যখন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এজেন্ডায়, আপনি কেন এটা লিঙ্ক করলেন না যে এমপ্লয়মেন্ট রিটেনশন যারা করেছে, যারা নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, ওনাদেরকে আপনি কর্পোরেট ট্যাক্স ইয়ে করেন, লাইক রিবেট দেন, অথবা ওইদিকে যান। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে চিন্তাধারা কিভাবে করছে এটার কিন্তু কোনো সমন্বয় নেই। হ্যাঁ, কিছু ভালো ভালো জিনিস আসছে, যেমন বাজেটে, যেমন এই যে নারী উদ্যোক্তাদের একটা সিলিং করে দেওয়া হয়েছে, ওনারা ওখানে কিছুটা ওনাদের ট্যাক্স রেট সহনীয় মাত্রায় থাকবে। কিন্তু জিনিসটা হলো যে আমি ইনভেস্টমেন্ট তো আমার ফার্স্টে করতে লাগবে, তারপরে জব ক্রিয়েশন হবে, তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো এটা করার জন্য যা যা দরকার ছিল, ওটা কিন্তু আমরা এই বাজেটে ওটা প্রতিফলন দেখিনি আমরা। জনাব শামস মাহমুদ, থাকুন আমাদের সঙ্গে। আমরা আপনার বিশ্লেষণ থেকে এবার একটু ডক্টর তৌফিকুল ইসলাম খান আপনার কাছে ফিরতে চাই। এখন পর্যন্ত আমরা গতকালকে এফবিসিসিআই যেমনটি বলেছে যে আসলে ব্যবসা বান্ধব তারা বলেছে এই বাজেটকে, অন্যদিকে আবার বিজিএমইএ বলেছে যে আসলে বাজেট তাদের আশার প্রতিফলন হয়নি। এখন আমরা ডিসিসিআই এর সাবেক একজন সভাপতির কথা শুনলাম, তিনি যেমনটি বলছেন যে আসলে এরকম একটি অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করতে তারা খুব বেশি আগ্রহী নয়। জনাব তৌফিকুল ইসলাম খান, তাহলে কিভাবে তৈরি হবে এই কর্মসংস্থান? দেখেন, প্রথম যে বিষয়টা হলো যে কোন কর্মসংস্থানের কথা আমরা বলছি, আমি প্রথম প্রাথমিক জায়গাগুলো থেকে আসি। সেটা হলো যে আমরা বাজেটটাকে দুই ভাবে পড়তে পারি। একটা হলো যে বাজেটে কি কি মেজার নেওয়া হয়েছে, এটা কাকে উপকার দিবে, কাকে দিবে না। আপনারা যেমন অনেকে নিউজ করেন যে কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এগুলোকে আমরা বলি পার্শিয়ালি দেখা, একদম আলাদা আলাদা করে প্রত্যেকটা মেজারকে দেখছেন। আর যখন কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে আলোচনা করবেন, তখন বাজেটের একটা সামগ্রিক পর্যালোচনা দরকার। কারণ কেউ এটার ভেতরে উইনার হবে, কেউ এটার ভিতরে লুজার হবে, কিন্তু এটা সবসময় যে কোনো ইকোনমিক পলিসিতে হয়, এটা নতুন কিছু না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে আপনাকে বাজেটটাকে বুঝতে হবে। এখন সেটা যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথম যেটা চিন্তার ব্যাপার যে অনুমিতিটা কেমন ছিল। দেখেন, একটা বড় কিন্তু টেকনিক্যাল সমস্যা হলো যে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আসলে তথ্য উপাত্ত নেই। কত কর্মসংস্থান লাগবে আমরা জানি না, আসলে কত লোক কর্মসংস্থান হারিয়েছেন জানি। তো আমরা এটা স্বাধীনভাবে, শুধু সিপিডি না, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু, আপনি কর্মসংস্থানের উপর বলেন, দরিদ্রের উপরে বলেন, বিভিন্ন রকম সার্ভে হয়েছে এবং ফাইন্ডিংস আসছে। গড়পড়তা সার্ভের ফাইন্ডিংস গুলো কিন্তু মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, সবাই আমরা অনেকেই করেছি, আমি এটা নিজে একা কৃতিত্ব নিচ্ছি। মানে এইটা যখন বাজেটের আগে আপনি অর্থমন্ত্রীকে এই প্রশ্নগুলো আপনারা করেছেন, তখন উনি বলেছেন যে আমি এইসব তথ্য উপাত্ত আমি বিশ্বাস করি না। তো উনি যেহেতু বিশ্বাস করেন না, এটা উনি করতে পারেন, এটা ওনার মানে স্বাধীনভাবে ওনার এটা করার সুযোগ আছে। কিন্তু উনি কি বিশ্বাস করেন, তাহলে কোন উপাত্ত আছে, সেইটা তো একটা বড় বিষয়। স্বাভাবিকভাবে এখন আমরা যেটুকু জানি অর্থনীতির পরিস্থিতি, হ্যাঁ, আমাদের পর্যালোচনা, যেটা সরকারি তথ্যপাত্র বলি, আমাদের যে জরিপগুলো আছে সেখান থেকে বলি, সেটা হলো যে অর্থনীতি একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এবং যে প্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থানের দিক থেকে বলি, উৎপাদনের দিক থেকে বলি, তাদের যে এখনকার ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাই ফুললি ইউটিলাইজড না। তো অনেকেই কর্মসংস্থানের কর্মঘন্টা কমে গেছে, পুরোপুরি আগের জায়গায় ফেরত আসতে পারেনি, ট্রেন্ডেও আগের জায়গায় আসতে পারেনি। তো সেইটা যদি হয়, এখন সবাই বলছেন যে এটা নতুন করে সংহত হবার অবস্থা, টিকে থাকার চেষ্টা করছেন। এইটা এমনকি যাদের সবচাইতে ভিজিবলি আমি রিকভারি আমরা দেখেছি, গার্মেন্টস সেক্টরে অনেকখানি পড়ে গিয়েছিল, তারা আবার আসছেন, কিন্তু 2019 সালে কিন্তু পৌঁছাতে পারেন, যেটা প্রি প্যান্ডেমিক আমরা পজিশন বলি। তারাও বলছেন যে আমরা টিকে আছি, এখন আমরা দরকার লস নিয়েও করছি, এটা সত্য মিথ্যার কথা জানি না, কিন্তু ওনারা বলছেন যে দরকার হলে আমরা আন্ডার কাট করে লসে হলেও আমরা চালাবো, কারণ আমরা ক্যাপাসিটি ধরে রাখতে চাই। এখন কিন্তু তার অর্থ, আমি কেন এতগুলো কথা বললাম,
তার অর্থ হলো যে ব্যবসায়ীরা, শামীম ভাই ভালো বলতে পারবেন, এখন মধ্যে চেষ্টা করছেন টিকে থাকতে, নতুন টিকে থাকাই বড় বিনিয়োগ চ্যালেঞ্জ। আসবে এইটা কিন্তু আমাদের জন্য এখনই খুব সহজ হবে এটা আমি মনে করি না। ফলে সেই জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি তাহলে এটা চ্যালেঞ্জটা কমপ্লিটলি ভিন্ন। ভিন্নটা হলো যে আমরা তাহলে টিকে রাখতে চাবো, কর্মসংস্থানগুলো ধরে রাখতে চাবো, এবং কিছু কিছু জায়গায় আমরা কর্মসংস্থানগুলো বাড়াতে পারি কিনা, কর্মঘণ্টাগুলো বাড়াতে পারি কিনা, সেই জায়গাটায় আসবো। আমি ওই জায়গাটা হয়তো একটু বড় করে এক্সপ্লেন করবো সামনে। আমরা অন্যদের কথা শুনি নাকি? আপনি চাচ্ছেন বোধহয় যে অন্যদের কথা শুনতে, তো আমি আপনি আরো বলুন, আপনি 1 মিনিট বলুন। আচ্ছা, তাহলে আমি বলি, দেখি মানে কর্মসংস্থানের ভিতরে কি হয়। এখন যেটা হচ্ছে সেটা হলো যারা কর্মসংস্থান হারিয়েছে, আমরা যেটা আমাদের ফাইন্ডিংসে পেয়েছি সেটা হলো যে অনেকেই কিন্তু মোটামুটি ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলোতে কর্মসংস্থান আগের জায়গায় এসছে, আয় কমে গেছে, এটা ঠিক। আর একটা যেটা হচ্ছে সেবামূলক খাতের সাথে যারা ছিলেন তারা সেখানে কাজ হারিয়েছেন, তারা ফেরত গিয়েছেন, ফেরত গিয়ে এটা কৃষির ভিতরে গেছেন। এখন কৃষির ভিতরে গেলেও তাদের কর্মঘণ্টা কমে গেছে গড়পড়তা। তার অর্থ হলো যে আমাদের ওখানে একটা প্রচ্ছন্ন বেকারত্ব তৈরি হচ্ছে। এটা আমাদের ছিল কিন্তু আগে ট্র্যাডিশনাল ইকোনমিক্সে থাকে যে প্রথম একটা বড় সারপ্লাস লেবার থাকে এগ্রিকালচারে, এবং এটা আস্তে মডার্নাইজেশনের মাধ্যমে এটা শিল্প এবং সেবা খাতের ভিতরে আসে। আমাদের এখানে যেটা হয়েছে প্যান্ডেমিকের কারণে, যে সবাই যেহেতু কাজ হারিয়েছেন, বাংলাদেশে তো কিছু না কিছু অপ্রাতিষ্ঠানিক খাতের তো ভিতরে গিয়ে কিছু না কিছু করছেন, হয় নিজের গ্রামের জমিতে চলে গেছেন বা কোনো একটা লেবার হিসেবে কাজ করছেন, তো না হলে আর কিছু না হলে একটা হাঁস মুরগি কিছু একটা পালছেন, তো তারা ওই জায়গাটায় কিন্তু ফেরত গেছেন। তো এদেরকে, এইটাকে আমরা সত্যিকার অর্থে কর্মসংস্থান পুনরুদ্ধার হয়েছে বলতে পারবো না। যেটা মানে সবচেয়ে শেষে দিয়ে শেষ করছি সেটা হলো যে অর্থমন্ত্রী বললেন না যে সত্যিকার অর্থে ওনারা কর্মসংস্থানের উপরে ওনার কোনো জরিপ করবেন কিনা, দারিদ্রতার উপরে ওনারা কোনো জরিপ করবেন কিনা, এইরকম কোনো প্ল্যানের কথা কিন্তু আমরা শুনি নাই, কোনো টার্গেটও আমরা দিইনি। আমরা যেমন আমাদের বাজেটের আগে আমরা বলেছিলাম যে এই প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধি বিতর্ক এবং এটার হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। এইবারের বাজেটের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল হলো যে আমরা কর্মসংস্থান কতখানি ফেরত আনতে পেরেছি। আমরা খানা পর্যায়ে আয়, মাথাপিছু আয়, মাথাপিছু আয়ের ভিতরে খানা পর্যায়ে আয় এক না, আমাদের এখন দরকার হলো খানা পর্যায়ে আয়। খানা পর্যায়ের আয়টা কতটুকু ফেরত এসেছে আমরা ধরে রাখতে পেরেছি ডক্টর তৌফিকুল সেই ইসলাম? জায়গাটাতে আমার মনে হয় টার্গেট গুলো কিন্তু বাজেটের ভিতরে নাই। আপনি বলছেন সুনির্দিষ্ট হিসেব অর্থমন্ত্রী সেভাবে তুলে ধরতে পারেননি, এবং বলছেন যে কত আসলে লক্ষ্যমাত্রা তারও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। যদিও অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসলে মোটা দাগে বলেছেন যে ব্যবসায়ীদের তিনি কর ছাড় দিয়েছেন, এর ফলে তারা বিনিয়োগে আসবে, দেশ এবং দেশের বাইরে থেকে বিনিয়োগ আসবে, সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। শুধু রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক হাসানাত আলী। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং স্বাগত জানাচ্ছি আমাদের বীজ সংলাপ অনুষ্ঠানে। জনাব, আপনি তো কাজ করেন শিক্ষার্থীদের নিয়ে, আপনি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখি যে শিক্ষিত বেকারদের মধ্যে একটি বড় অংশ এখনো বেকার। বিভিন্ন গবেষণায় উঠে আসছে শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা বাড়ছে। 47 থেকে 50% অনেকেই বলছে যে শিক্ষিতরাই বেকার থাকছে, এবং মহামারীর মধ্যে তো নতুন করে সেইভাবে, যেটা তৌফিকুল ইসলাম বললেন, যে ভালো মানের চাকরি কিন্তু তৈরি হচ্ছে না। ছোট ছোট পেশা পরিবর্তন করে মানুষ আরো ডাউনের দিকে যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কি করে আসলে শিক্ষিতদেরকে এখনো পর্যন্ত কর্মসংস্থানে নিয়ে আসা যায় এই পরিস্থিতিতে? ধন্যবাদ। যথার্থই বলেছেন আপনি, যে সেটি হলো যে শিক্ষিত মানুষদের চাকরির মূল আকর্ষণ কিন্তু সরকারি চাকরি, এবং এই 15 মাসের কোভিড পিরিয়ডে আমাদের দেশে সরকারি চাকরি প্রাপ্তি কিন্তু অনেকাংশেই নিম্নমুখী। সরকার নিজেই তো কর্মসংস্থানগুলো বিভিন্ন কারণে স্থবির করে রেখে দিয়েছে। আজকে নিয়মিত পিএসসিতে পরীক্ষা হয় না, আজকে নিয়মিত মন্ত্রণালয়ে লক্ষ লক্ষ পদ ফাঁকা আছে, সেগুলো পূরণ করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের পদ ফাঁকা আছে, সেগুলো নিয়ে পূরণ করা যায় না। অতএব শিক্ষিত বেকার তৈরি করা বা তৈরি হওয়া, এটাকে আগে তো স্বীকার করে নিতে হবে, এবং স্বীকার করে নেওয়ার জন্য আজকে গোটা বিশ্ব, আপনি জানেন যে বেকার ভাতা চালু করা হয়েছে। সামাজিক সুরক্ষা, সোশ্যাল সেফটি নেট যে একটা বিশাল খাত, যে করোনার এই 15 মাসে আমাদের কিন্তু বহু লোক চাকরি হারিয়েছে, শিক্ষিত মানুষ চাকরি হারিয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষের তাদের আয় কমে গেছে, এবং আয় কমে যাওয়ার পরে তারা যে কৃষির কথা বললেন, সেই কৃষিতেও একটা জিনিস দেখেন, আমরা কতটা আনপ্ল্যানের অবস্থায় চলি, যে আমাদের কৃষি জমির পরিমাণ কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু দেশে কমে গেছে। আমরা নগরায়ন করছি অপরিকল্পিতভাবে, আমরা শিল্পায়ন করছি অপরিকল্পিতভাবে, আমরা ঊর্ধ্বমুখী এক্সপানশনে না গিয়ে আমরা ভার্টিক্যাল এক্সপেনশনে যাওয়ার ফলে আমাদের কৃষি জমির পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যক হারে কমে গেছে।
আজকে এই কোভিড পিরিয়ডে কর্মসংস্থানের যে অবস্থা সেটি কিন্তু টিকিয়ে রেখেছে বা অর্থনীতিকে অনেকাংশে সচল রেখেছে কিন্তু আমাদের এই দেশের কৃষক। এবং আপনি জেনে খুশি হবেন যে আজকে রাজশাহী অঞ্চলে এই কোভিড পরিস্থিতি দ্বিতীয় ঢেউ তখন রাজশাহী অঞ্চলের অধিকাংশ শিক্ষিত মেধাবী মানুষ তারা বিকল্প কর্মসংস্থান হিসেবে তারা অনলাইনে ম্যাঙ্গো, লিচু এবং অন্যান্য ফ্রুটস যেগুলো তারা বিক্রি করে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই। এবং এখানে সরকার যে বাজেটে যে 2.5% যে ট্যাক্স রিবেট দিয়েছে এটি একটি ভালো উদ্যোগ এবং এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্প ক্ষেত্রে হয়তো একটি ভালো মেসেজ দিতে পারে। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন তাহলে যে ইনভেস্টমেন্ট যারা আছেন, যেটা আমাদের ভাই বললেন যে সেই ইনভেস্টমেন্টটাকে ধরে রাখা, টিকে রাখাই এখন একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য যে প্রণোদনা সরকার ঘোষণা করেছিল, এটা প্রথমে সম্ভবত 2000 কোটি টাকা ছিল, এটা পরে আরো বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এটির সঠিক বন্টন কিন্তু এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো করতে পারেনি। এটি নিয়ে অনেক রকমের কথা আছে। এবং আরেকটি বিষয় যেটা হলো যে আপনি বিনিয়োগের কথা বলছেন, কিন্তু বিনিয়োগ করবে যে বিদেশি বিনিয়োগ, এখানে বিদেশ তো দূরের কথা, বাংলাদেশের মানুষ যারা বিনিয়োগ করতে চায় তারাই তো প্রসিডিউরাল হ্যাজার্ডে বিনিয়োগ করতেই নিরুৎসাহিত বোধ করেন। এখানে পেওন থেকে শুরু করে সর্বোচ্চ দপ্তরের ফাইল পর্যন্ত একাধিক মাস এই ফাইল চালাচালি করতে হয়, প্রত্যেকটি দপ্তরে একটা স্প্লিট মানি দিতে হয়। এটা সিপিডি আরো ভালো বলতে পারবে, বা টিআইবি তাদের তদন্ত যে বলে আসছে। এত প্রকারের বাধা বিপত্তি উতরাইয়া এবং এগুলোকে কনসিডার করে শিল্পপতিরা বিনিয়োগ করবেন এখানে, সেই বিনিয়োগটা কিন্তু সেইভাবে হবে না। আরেকটি বিষয় হলো যে আজকে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করে আমাদের দেশের অনেক শিল্পপতি, আমি জানি না উনি কিভাবে নেবেন, আজকে কিন্তু বৈধ বা অবৈধ চ্যানেলে আজকে টাকাটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে, আজকে ওই সেকেন্ড হোমে চলে যাচ্ছে, অথবা ধরেন আজকে বেগমপাড়া চলে যাচ্ছে। কয়েকদিন আগে আপনি নিজেও জানেন যে আমার দেশের একজন আইন প্রণেতা, যিনি বাংলাদেশের বিনিয়োগ উৎসাহিত করার জন্য যিনি আইন প্রণয়ন করবেন, তিনি 13 কোটি টাকা তার বইয়ের নামে একটি বাড়ি কিনলেন। এই যে বিষয়গুলো, এই সমস্ত দৃশ্যমান দুর্নীতির বিচার যদি না হয়, এই পদে বা চেয়ারে থেকে যারা প্রত্যেকটি পদে পদে ঘুষ এবং দুর্নীতির আশ্রয়ে আমার দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন, এবং এই বাজেট আমি ভালো মন্দ মিলেই একটি বাজেট, কিন্তু বাজেট বাস্তবায়নের যে দীর্ঘসূত্রিতা, বাজেট বাস্তবায়নের যে অসক্ষমতা, সমন্বয়হীনতা বা কোনো কোনো ক্ষেত্রে অনীহা, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সুশাসনটাকে নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জনাব হাসনাত আলী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে কি করে এই বাজেট আসলে আরো বেশি বাস্তবায়নমুখী করা যায় সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা নেব, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। বিরতি থেকে ফিরে এসে আমরা যে বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম, অধ্যাপক হাসনাত আলী আপনি বেশ কয়েকটি বিষয় বলছিলেন, এর মধ্যে একটি বলছিলেন যে সরকারি চাকরির দিকে তরুণরা ঝুঁকছে, শিক্ষিত তরুণরা, তার মানে আপনি বলছেন যে বৈষম্য, অর্থাৎ বেসরকারি চাকরি এবং সরকারি চাকরির মধ্যে বৈষম্য কিন্তু পরিষ্কারভাবেই বাড়ছে। অন্যদিকে বলছিলেন যে অনেকে আসলে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে তারা এখন উদ্যোক্তা হওয়া শুরু করেছে। অন্যদিকে বলছিলেন বাজেট বাস্তবায়ন নিয়ে। আপনার কাছে আমি চাকরি বাজারে বৈষম্য নিয়ে যদি একটু বলি, কেন সবাই সরকারি চাকরির দিকে ঝুঁকছে? ধন্যবাদ। এটি তো সরকারি চাকরির দিকে ঝোঁকার অন্যতম একটি কারণ হলো তাদের ইনকাম সিকিউরিটি। প্রত্যেকটি মানুষ তার সিকিউর একটা লাইফ চায়, যে সিকিউর লাইফে তার আয়টা সিকিউর থাকবে এবং পরিবারের সদস্যরা সেই আয়ের উপরে যেহেতু নির্ভরশীল, তারা সেই জন্যই এই চাকরির প্রতি তারা বেশি মাত্রায় ঝোঁকে। আমি সেই জন্য কিন্তু সরকারি চাকরির অবস্থাটা এই মুহূর্তে একেবারেই বলতে গেলে স্থবির। গত 15 মাসে হাতে গোনা কিছু সরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, কিন্তু কোভিডের মহামারীর কারণে কিন্তু সেই চাকরিগুলো এখনো নেওয়া সম্ভব হয় নাই। এবং এখানে বাজেটে দেখেন যে বাজেটের কথাগুলো, বিনিয়োগের কথাগুলো আসছে। আমি ওই জায়গায় ছোট্ট দাগে, একটু মোটা দাগে 3টা কথা বলি, যে এই কোভিড পিরিয়ডে আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত কিন্তু 3টা। একটা হলো স্বাস্থ্য খাত, একটা শিক্ষা খাত এবং একটা সামাজিক সুরক্ষা খাত। এই 3টি খাতের বরাদ্দ এবার কিন্তু আমাদেরকে হতাশ করেছে। এবং সিপিডি প্রথম দিনেই কিন্তু বলেছিল যে আমাদের যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, আমরা যদি 85% লোককে যদি টিকা দিতে চাই আগামী 1-2 বছরের মধ্যে, তাহলে যে বাজেট রাখা হয়েছে সেই বাজেট কোনোভাবেই সেটি পর্যাপ্ত নয়। এবং আরেকটি দেখেন, এখানেও আপনি এগুলো কষ্টের কথা বলতেই হয় যে আজকে আমরা যে টিকা $10 কিনি, সেই একই টিকা আফ্রিকার দেশগুলো $3 বা $5 কিনছে।
এই যে বার্গেনিং প্রসেসে আমরা যে পিছিয়ে থাকি, সেই ভবিষ্যতে কিন্তু এগুলা আমাদের দেখতে হবে। এবং স্বাস্থ্য খাতে নতুন নতুন হাসপাতাল তৈরি করতে হবে, নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করতে হবে। আজকে স্বাস্থ্য সুরক্ষা যদি না হয়, যতই বিনিয়োগের কথা বলি, যতই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলি, যতই চাকরির কথা বলি, সবগুলা কিন্তু স্থবির হয়ে যাবে, যেরকম সারা বিশ্ব স্থবির হয়ে গেছে। তা আজকে সেই জায়গায় যদি যেতে চাই, তাহলে দেখেন অদ্ভুত রকম ভাবে স্বাস্থ্য কিন্তু একটা সেবা খাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা সেবা খাত, মেডিকেল একটা সেবা খাত। এই সমস্ত সেবা খাতে ট্যাক্স নির্ধারণ, 15% ট্যাক্স নির্ধারণ, যারা এট এ টাইমে এই ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ আজকে এই দুর্যোগে সেবা দিচ্ছে, তারা কিন্তু আজকে ফিলান্থ্রপিক একটা অ্যাটিটিউড থেকে তারা কিন্তু কাজগুলো করছে, বিনিয়োগ করছে, একই সাথে কর্মসংস্থান করছে, একই সাথে তারা সেবা দিচ্ছে, একই সাথে তারা যোগ্য মানব সম্পদ তৈরি করছে। এ ধরনের একটি রাইজিং সেক্টরে কর নির্ধারণ করা একেবারেই যুক্তিসঙ্গত নয়। জনাব অধ্যাপক হাসান আলী, থাকুন আপনি আমাদের সঙ্গে। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু এই সুযোগে জনাব শামস মাহমুদ আপনার কাছে একটু ফিরতে চাই। প্রথমে যে বিষয়টি বললেন তিনি, যে সরকারি চাকরির দিকে ঝুঁকছে, বেসরকারি চাকরিতে আসলে সেইভাবে এখন তরুণরা ঝুঁকছে না। একটা সময় তো আমরা দেখতাম যে যাদেরকে ক্রিম বলা হয়, অর্থাৎ সবচেয়ে আপনার ব্রিলিয়ান্ট যে মেধাবী শিক্ষার্থীরা, তারা আসলে বেসরকারি চাকরির দিকে ঝুঁকতো। এখন এই ট্রেন্ড উল্টো হয়ে যাচ্ছে কেন? দেখেন, এখানে একটা আছে যে আমাদের সোসাইটিতে একটা জিনিস আছে যে সরকারি চাকরি একটা স্টেবিলিটি, একটা সিকিউরিটি, অনেক কিছু দেয়। তারপরে ধরেন আমি যদি একটা বেসরকারি খাতে একটা কোম্পানিতে যাই, কালকে যদি এটা বন্ধ হয়ে যায়, আমি কিন্তু আবার বেকার থাকবো, চাকরি খুঁজতে লাগবে। কিন্তু সরকারি চাকরি করলে কিন্তু এই অনিশ্চয়তা এগুলো কিন্তু আসে না। হ্যাঁ, তো এটার জন্য ন্যাচারালি যেটা হয় যে সবাই চায় যে একটা সিকিউরিটি মধ্যে থাকি। তো এটার জন্য যেমন সরকারি চাকরি আর আরেকটা বিষয় যে সরকার কিন্তু এখন অনেকগুলো উদ্যোগ নিচ্ছে, যেমন সেটা পাচ্ছে সরকার, কিন্তু বেসরকারি খাত কি তাহলে আগের মতো সুযোগ সুবিধা দিতে পারছে না এখন? না, বেসরকারি খাতে দেখেন, এইখানে জিনিসটা হলো যে বেসরকারি খাতে আপনার আমাদের যে স্কিল, যে ম্যান পাওয়ার, যে সেট যেটা লাগে, হ্যাঁ, যেমন একটা ধরেন একটা MBA করা, একটা মাস্টার্স করা একজন যে এন্ট্রি যে স্যালারি, হ্যাঁ, আপনি যদি এটা দেখেন, এটা কিন্তু মানে আমাদেরই খারাপ লাগে বলতে, কিন্তু এখন একটা পজিশনের জন্য যখন এতজন অ্যাপ্লাই করে, আপনার কনভেন্স ভাড়াও, অনেকে জাস্ট কনভেন্স ভাড়া নিয়েও কিন্তু চাকরিতে ঢুকছে, কারণ এত ডেসপারেশন এখানে আছে। তো এইটার জন্য কিন্তু ওই যে স্যালারি লেভেল যেটা থাকা উচিত ছিল, ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছে, কারণ এখানে যারা এমপ্লয়মেন্ট দিচ্ছে ওনাদের একটা মার্কেট হয়ে গেছে। এখানে কিন্তু এমন না যে মানে 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 নাম্বার অফ পজিশনস কম, কিন্তু অ্যাপ্লিকেন্টস বেশি। তো ওটার জন্য যেটা হয় যে প্রাইভেট সেক্টরে কিন্তু এই জিনিসটা আমরা সবসময় দেখি, যেমন আগে ব্যাংকিং সেক্টরে সবাই ঝুঁকতো যে ব্যাংকিং সেক্টরে যাবে, ওখানে কিন্তু যে স্যালারি রিস্ট্রাকচারিং হওয়ার পরে কিন্তু তবে ডাউন সাইজিং করে করার জন্য কিন্তু স্কোপটা অনেক কমে গেছে। একই সাথে ধরেন কোভিড এর মধ্যে যেটা হয়েছে, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যখন করছি, তখন কিন্তু দেখছি যে আমার আগে 3-4টা যে পজিশন ছিল, ওটা কিন্তু দুজনেই করতে পারে এখন। তো ওটার জন্য ডাউন সাইজিং করলাম, তো ওটা একটা রুটিন এখন যখন হয়ে গেছে, এখন কিন্তু সব কোম্পানিরা কিন্তু ডাউন সাইজিং এর দিকে, মোর এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস দিকে চলে যাবে। তো ওটার জন্য এখন সামনে যেটা আছে, ওটা সরকারি চাকরি যে স্টেবিলিটি দিবে, সিকিউরিটি দিবে, ওটা কিন্তু এখন বেসরকারিটা দিতে পারবে না। আর আরেকটা হলো যে ধরেন আপনার এই বাজেটে একটা বড় একটা জিনিস যেমন আমরা মিস আউট করেছি, যেটা জব ক্রিয়েশনের একটা ভালো একটা দিক আসতে পারতো, ওটা হলো যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য, FDI বাংলাদেশে আনার জন্য, কিন্তু জয়েন্ট ভেঞ্চার করার জন্য এখানে যদি ট্যাক্স কোনো একটা আলাদা একটা স্ট্রাকচার দিত, এটা কিন্তু একটা অপরচুনিটি ছিল, তাহলে হয়তো আরো বেশি বিদেশি বিনিয়োগ আসতো। জনাব শামস মাহমুদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা ছোট করে ঘুরে আসতে চাই। ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু আসতে চাই। আসলে সরকারি চাকরির বাজার খুবই ভালো, যেমনটি স্বীকার করলেন দুজনই, এবং বেসরকারি চাকরি, এখন বেসরকারি নানান ব্যবসা বাস্তবতা, আসলে তারাও খুব চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় উঠে আসলো যে এখন তরুণরা, শিক্ষিত তরুণরা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠছে। আমরা কি উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ তৈরি করতে পারছি কিনা? যদি না পারি, সেটির জন্য কি করা যায়, জনাব তৌফিকুল ইসলাম? উদ্যোক্তা বান্ধব পরিস্থিতি, এটার প্রথম তো হলো যে আমাদের ব্যবসায়িক যেই মানে একটা নতুন ব্যবসা তৈরি করার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা ছিল, এটা ট্র্যাডিশনালি কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে।
সেই জায়গায় আমাদের কিছু কিছু উন্নতি হয়েছে, কিন্তু এখনো আমরা যদি মানে কম্পেয়ার করি বিভিন্ন দেশের সাথে, আমাদের অবস্থা কিন্তু কিছুটা মানে এখনো নিচের দিকেই আছে। সো এটা একটা চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে যেই উদ্যোগগুলো এসছে, এটা সাধারণভাবে এক্সিস্টিং যারা আছেন তারাই এটার বেনিফিটটা বেশি নিতে পারবেন। এটা আমরা মানে যে প্রণোদনা প্যাকেজ যেটা দেওয়া হয়েছিল সেটা তো আমরা দেখেছি। তরুণ উদ্যোক্তাদের কিন্তু প্রণোদনা প্যাকেজ থেকে মানে সুবিধা পাওয়ার সুযোগ খুব কম ছিল অনেস্টলি। হ্যাঁ, যে কারণে এসএমইর আপনি দেখবেন যে খুব একটা ভালো ব্যবহার হয় নাই, এবং যারা নতুন করে উদ্যোক্তা হবেন তাদের যদি অন্য কোনো হিস্ট্রি না থাকে, লম্বা বড় কোলাটারাল না থাকে, তাদের জন্য ঋণ পাওয়া কঠিন, কারণ তাদের কোনো ট্রানজাকশন হিস্ট্রিও নাই। সো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেই জায়গাটার মধ্যে নাই। কি সরকারের কিছু উদ্যোগ ছিল, যেমন একটা স্টার্ট আপ ফান্ডের কথা তারা বলেছেন, সেইটারও কিন্তু ব্যবহার কতটুকু হলো, রিপোর্টিং কি হচ্ছে, এটার সম্পর্কে কোনো পরিষ্কার তথ্যপাত্র নাই আর কি। হ্যাঁ, বিভিন্ন উদ্যোগে যেটা বড় মানে আমাদের একটা অবজারভেশন হলো যে বাজেটের ভিতরে অনেকগুলো সরকার আগে কি উদ্যোগ নিয়েছিল এটা একটা তালিকার মতো তৈরি করা আছে, কিন্তু এটার এফেক্টিভনেস নিয়ে কিছু বলার নাই, এটার ইউজ নিয়ে কিছু বলা নাই, এবং সামনের দিনে এগুলো কি হবে সেটা বলা নাই। যেমন প্রণোদনা প্যাকেজের কথা বলি, খুব পরিষ্কার ভাবে আপনি বলতে পারবেন না যে বাজেটে সামনের দিনে যে প্রণোদনা প্যাকেজ গুলো বর্তমানে আছে সেগুলোর ব্যবহার কেমন ভাবে হবে, এইটা কিন্তু খুব বলা নাই। প্রণোদনা প্যাকেজ নিয়ে আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে কিন্তু 6 পেজের, সেইটার মধ্যে আছে যে কি কি তারা দিয়েছেন, এখন পর্যন্ত কি আছে, চলমান আছে, কিন্তু অবজারভেশন গুলা নাই যে এইটাকে আমরা 1 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটাকে আমরা রিডিজাইন করব কিনা, নাকি এইভাবেই কিভাবে করতে পারি সেই নির্দেশনাগুলো ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই। আপনাকে একটু থামাতে চাই, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে নতুন করে প্রণোদনাগুলো আসলে কি করে রিস্ট্রাকচার করা যায়, সেই বিষয়ে আপনার পরামর্শ আমরা বিরতি থেকে এসে নিতে চাই। দর্শক, সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতি নেওয়ার, আপনার সাথেই থাকুন। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আরও একবার আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান। বিরতিতে যাবার আগে ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনি বলছিলেন প্রণোদনার নতুন স্ট্রাকচার তৈরি করার কথা। সেই ক্ষেত্রে আমরা দেখি যে বাজেটের পরে সব ব্যবসায়ীরাই বলেছে প্রণোদনা নতুন করে আবার কন্টিনিউ করার কথা। বিশেষ করে বিসিসিআই, বিজিএমইএ সব পক্ষই চায়, ছোট ছোট ব্যবসায়ীরা তারাও চাচ্ছে। সরকারের তো লিমিটেশন রয়েছে প্রণোদনা দেওয়ার। সেই ক্ষেত্রে আসলে এইখানে আপনার মতামত জানতে চাই, কি করা উচিত এই জায়গায়? যখন বললেন আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এর কারণ হলো যে উনাদের এই প্রণোদনা প্যাকেজের বড় অংশটা কিন্তু ঋণ নির্ভর, এটার ভিতরে সরকারি ব্যয়ের অনেক বড় অংশ নাই। ইনফ্যাক্ট সরকারের যে যতটুকু ক্ষমতা ছিল আমরা মনে করি না যে এটাকে পুরোপুরি ব্যবহার করা হয়েছে রাজস্ব পর্যায়ে। তো যাই হোক, আমার এই হলো যে এটা যদি বন্ধ হয়ে যায় তাও তো একটা ইন্ডিকেশন দিবেন যে এটা আর হবে না। হ্যাঁ, এটা তো এখন যেটা আছে এটা প্ল্যানিং ভ্যাকুয়ামের ভিতরে আছে, আর না হলে বিজনেস ইউজুয়াল। আমি অনেকটা রকেটের মতো, রকেট ছেড়ে দিলেন যখন এখান থেকে পৃথিবী থেকে যায় না, তারপর অক্ষে পৌঁছায় গেলে এটা কিন্তু ইঞ্জিন বন্ধ করে দেয়, ওটা ঘুরতে থাকে। তো সিনারিওটা কি ওই রকম হচ্ছে কিনা, যে আমরা এখন অক্ষের ভিতরে ঘুরছি কিনা, একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আসে নাই। দ্বিতীয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার নতুন যারা গত বছর আমরা বলেছিলাম যে যারা ছোট তারা পাচ্ছে না, নতুন উদ্যোক্তারা পাচ্ছে না, তাদেরটা আরো এক্সপ্যান্ড করবেন কিনা, এটাকে ট্র্যাডিশনাল প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সেইটা আরো এক্সপ্যান্ড হবে কিনা, সেই ধরনের পরিষ্কার দিক নির্দেশনা নাই। আমি বলছি না যে সরকার এগুলা করবে না, কিন্তু বাজেট একটা ভালো সময় ছিল এগুলোকে ভালো করে দেখা। সবচাইতে শেষে যেটা বলছি সেটা হলো যে আমরা যেটা বলেছিলাম যে দেখেন, আপনারা সবাই যখন কথা বলেন ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের নিয়ে বললেন, ইয়েতে বললেন, একটা বড় অংশ আছে কিন্তু এরা গ্রামে ফেরত গেছে, এরা অত শিক্ষিত না, এরা ইসাতে আছে। যুবক বললে আমরা তাদেরকে দেখি না, আমরা দেখি যে শিক্ষিত যুবক মানে তারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছেন, এর ফ্রাস্ট্রেশন আছে। কিন্তু এই যে গ্রামে বিপুল পরিমাণ একটা জনশক্তি, সেইভাবে কাজ নাই। হ্যাঁ, হয়তো কিছুটা করছেন, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করছেন, এদেরকে তো আমার এমপ্লয়েড করতে হবে। এবং সেটার জন্য আমাদের বড় সাজেশন ছিল যে গ্রাম পর্যায়ে এবং পারলে শহরের পর্যায়ে পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম, যেগুলো সরকারি যে বিভিন্ন কর্মসংস্থান পদ্ধতিতে কাজ আছে, সোশ্যাল সেফটি নেটের আন্ডার, এইগুলাকে আরো এক্সপ্যান্ড করা, এইগুলোর এক্সপ্যানশন ওইভাবে কিন্তু অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম আপনাকে। আমরা এই বিষয়টি নিয়ে অধ্যাপক হাসানাত আলী আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি তো একই কথা বলছিলেন যে যারা আসলে গ্রামের মানুষ তারা আসলে আরো বেশি বিপদের মধ্যে রয়েছে। আপনি কি বলবেন তাদের জন্য আসলে কি করণীয়, এবং অনেকেই আবার বিদেশ থেকে চাকরিচ্যুত হয়ে দেশে চলে এসেছেন, এখন আবার যেতে পারছে না, তার সেই সংখ্যাটিও কিন্তু অনেক বড়। না, আমি মোটা দাগে এখানে শুধু এতটুকু বলতে চাই যে দেশের যে প্রাতিষ্ঠানিক যে আর্থিক সংস্থা যেগুলো রয়ে গেছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, বীমা,
বা আর্থিক প্রতিষ্ঠান এই চ্যানেলে গ্রামের মানুষেরকে প্রণোদনা দেওয়া আপাতত সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে সরকার একটা জিনিস আপনি বলছেন যে পিকেএসএফ এর মাধ্যমে, পিকেএসএফ এর যে সহযোগী সংগঠন যেগুলো আছে সারা দেশে, একদম এনজিও যেগুলো আছে, এই এনজিওর মাধ্যমে সরাসরি যদি কৃষকদেরকে মাইক্রো ক্রেডিট বা এসএমই লোন বা তাদেরকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যবসা, এই ব্যবসায় যদি বিনিয়োগ করা যায় এবং সরকার যদি এখানে একটা ব্যাপক আকারে ভর্তুকি বা প্রণোদনা দেন, তাহলে কিন্তু গ্রামীণ অর্থনীতিটা এবং যে সমস্ত কিছুক্ষণ আগে তৌফিক ভাই যেটা বললেন যে একটি শিক্ষিত শ্রেণী তারা গ্রামে ফিরে গেছে, অতএব এই ফিরে যাওয়া মানুষগুলোকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র এই ঋণের মাধ্যমে বা এসএমই লোনের মাধ্যমে, এনজিও বেস লোনের মাধ্যমে এই এনজিওদেরকে যদি সরকার যদি প্রণোদনা দেয় এবং এনজিও গুলো যদি এই তাদের মেম্বারদেরকে সরাসরি যদি সেই সহযোগিতা করে, তাহলে মনে হয় এই গ্রামীণ অর্থনীতির চাকাটাকে সচল রাখা দরকার। একটা কথা আমি শুধু বলে শেষ করতে চাই যে একটি দেশের অর্থনীতি, একটি দেশের উন্নতি নির্ভর করে কিন্তু তার কর ব্যবস্থাপনার উপরে। আজকে দেশের জনসংখ্যা 18 কোটি বা 19 কোটি, আমরা ট্যাক্স দিই মাত্র 18 লক্ষ বা 19 লক্ষ লোকজন। আজকে এই স্বাধীনতার 50 বছর পরে এই চিত্রটা অত্যন্ত ভয়াবহ। তার মানে করের পরিমাণ বাড়ানো উচিত। অধ্যাপক হাসান আলী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব শামস মাহমুদ আপনার কাছে শেষবারের মতো ফিরতে চাই। আমরা জানি যে বিনিয়োগ আপনারা করতে সাহস পাচ্ছেন না, প্রচুর টাকা অলস পড়ে আছে ব্যাংকগুলোতে। এই ক্ষেত্রে আসলে বিনিয়োগ করার জন্য আপনারা এখন কি ধরনের পরিবেশ চান? দেখেন, এখানে যে জিনিসগুলো হচ্ছে, আমরা বিগত দিনে কমপ্লেন করছিলাম যে ইন্টারেস্ট রেট অনেক হাই, প্রাইভেট সেক্টরের গ্রোথ হচ্ছে না, ওটার জন্য আমরা ইনভেস্টমেন্ট যাচ্ছি না। এখন কিন্তু অর্থমন্ত্রী একটা ভালো কাজ করেছে, যেটা গত বছর ইন্টারেস্ট রেট কিন্তু কমিয়ে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না। আপনি যদি প্রাইভেট সেক্টর গ্রোথ দেখেন, এটা কিন্তু বিলো দ্য টার্গেট। এই বছর যেটা নির্ধারণ করা হয়েছে, আমার মনে হয় ওটা হবে না। এখানে হোলসেল রিফর্ম লাগবে, এখানে আমাদের ট্যাক্স রিফর্ম লাগবে, আমাদের অনেকগুলো রিফর্ম লাগবে, এফডিআই এর সাথে এসএমই লিঙ্কেজ লাগবে, এন্ড অলসো ট্রিকল ডাউন এফেক্টের জন্য আমাদের এই বাজেটের উচিত ছিল যে এসএমই কেন্দ্রিক করে, এসএমই কে ফোকাস করে অভ্যন্তরীণ অর্থনীতির দিকে বেশি জোর দেওয়া উচিত ছিল। এখানে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, ভালো ভালো কিছু উদ্যোগ আসছে। যেমন একটা জিনিস আসছে যে কতগুলো সেক্টরকে যেমন এখন ট্যাক্স 10 ইয়ার ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, 20 ইয়ার ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। এটা লং রানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রফেশনাল ট্রেড এগ্রিমেন্টে আমাদেরকে একটা হেল্প করবে একটা। কিন্তু ওভারঅল মানে আগের বারের মতন মানে যেটা হয় যে আমাদের সমন্বয় লাগবে, আমরা পলিসি করছি এটাকে ইমপ্লিমেন্টেশন করতে লাগবে ঠিক করে, এবং এটার সমন্বয় করে এই, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে প্রাইভেট সেক্টরে কিন্তু বাংলাদেশের গ্রোথ যে স্টোরি আছে, প্রাইভেট সেক্টরে কিন্তু এটা লিডটা দিয়েছে। তো এটা এক্সপোর্টার যারা আছে ওনারাও দিচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ যারা আছে, ছোট ছোট ক্ষুদ্র যে শিল্প যেগুলো আছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, এরা যা বলেন, এরাই কিন্তু মূল ফুয়েল যেটা আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রণোদনা নিয়ে যদি এক কথায় বলেন যে প্রণোদনা আসলে এখন এই পরিস্থিতিতে কি করা উচিত, জাস্ট এক কথা। এখানে দেখেন, একটা হলো লোন, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। যারা অলরেডি স্টাবলিশ বিজনেস যারা আছে, এখানে পিকেএসএফ আছে, এসএমই ফাউন্ডেশন আছে, এদের থ্রুতে মাঠ পর্যায়ে ওনারা কিন্তু ভালো তথ্য জানে নিশ্চিত করা। অর্থাৎ আপনি বলছেন যে এদের মাধ্যমে রুট লেভেল পর্যন্ত প্রণোদনা নিশ্চিত করা। অসংখ্য ধন্যবাদ শামস মাহমুদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ তৌফিকুল ইসলাম খান, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক হাসানাত আলী আপনাকে। আপনার আশা করি পরের কোনো সংলাপ পর্বে আপনাদেরকে আমরা অতিথি পাবো। দর্শক, আজ এই পর্যন্তই। বাজেট নিয়ে আপনাদের চিন্তাগুলো আমরা অন্যান্য পর্বে জানাতে চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।